করব। এখন সিলেবাসে কন্ট্রোলিং এর যে সমস্ত বিষয়গুলি ইনক্লুড করা আছে তার মধ্যে প্রথমত হচ্ছে কনসেপ্ট অফ কন্ট্রোলিং, কি ফিচার্স অফ কন্ট্রোলিং, ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং, প্রসেস অফ কন্ট্রোলিং, এছাড়াও টেকনিক্স অফ কন্ট্রোল। এই ক্ষেত্রে ফিডব্যাক এবং ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেমকে ইনক্লুড করা হয়েছে। কন্ট্রোলিং বলতে কোনো প্রতিষ্ঠানের যে সমস্ত কাজকর্ম চলছে সেই কাজকর্মগুলি যে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে সে বিষয়টিকে নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়াকে ইমপ্লিমেন্ট করা হয় বা যে কার্যকে ইমপ্লিমেন্ট করা হয় থাকে ব্যবস্থাপনার, তাকে আমরা কন্ট্রোলিং হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্ম চলতে থাকে যেটি প্ল্যানিং এর মাধ্যমে ঠিক হয়। এই কাজকর্মগুলি পরিকল্পনা অনুসারে চলবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, সেই বিষয়টি সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে থাকে কন্ট্রোলিং। অর্থাৎ কন্ট্রোলিং এনশিওর দ্যাট অ্যাক্টিভিটি প্রডিউসেস এক্সাক্ট রেজাল্ট। এক্ষেত্রে কন্ট্রোলিং ওই নির্দিষ্ট কাজকর্মগুলিকে গাইড করে থাকে এবং ডাইরেকশন দিয়ে থাকে যাতে প্রিডিটারমাইন্ড যে গোল সেই গোলটিকে পূরণ করা সম্ভব হয়। কন্ট্রোলিং এর কতগুলো কি ফিচার্স আছে, এই কি ফিচার্সগুলির মধ্যে প্রথমত হচ্ছে এই কন্ট্রোল ইজ এ ইউনিভার্সাল প্রসেস। কন্ট্রোলিং ইজ এ ইউনিভার্সাল প্রসেস। ইউনিভার্সাল বলা হচ্ছে কেন না, ইউনিভার্সাল কন্ট্রোলিং সিস্টেমকে আমরা সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই অর্থাৎ ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটির সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যায়। কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেই, কোনো ম্যানুফ্যাকচারিং, যে কোনো অর্গানাইজেশন ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, নন প্রফিটেবল অর্গানাইজেশন, প্রফিটেবল অর্গানাইজেশন, সমস্ত ক্ষেত্রে অ্যাক্টিভিটিগুলি যে হয় সেই অ্যাক্টিভিটিগুলি এক্সাক্ট রেজাল্ট প্রডিউস করবে সেই বিষয়টি নিশ্চয়তা প্রদান করার জন্য কন্ট্রোলিংকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়াও কন্ট্রোলিং হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস। কন্ট্রোলিং কোনো ওয়ান টাইম প্রসেস বা টু টাইম প্রসেস নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি একটি ডাইনামিক প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে এটিকেও পরিবর্তিত হতে হয় এবং এটি ধারাবাহিক প্রক্রিয়া এবং গতিশীল প্রক্রিয়া। কন্ট্রোলিং ইজ এ ফরওয়ার্ড লুকিং প্রসেস। অর্থাৎ কন্ট্রোলিং হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কন্ট্রোলিং সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। কোনো পাস্টের কোনো ঘটনার উপরে কন্ট্রোলিং ইমপ্লিমেন্ট করা হয় না, ভবিষ্যতের দিকে তাকিয়ে কন্ট্রোলিং সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। এছাড়া কন্ট্রোলিং ইনভলভস মেজারমেন্ট। অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেম যখন আমরা ইমপ্লিমেন্ট করছি সেক্ষেত্রে মেজারমেন্ট সিস্টেমটিকেও ইমপ্লিমেন্ট করা হয়। অর্থাৎ কোনো একটি কার্য হচ্ছে সেই কাজটিকে আমরা মেজার করব সঠিকভাবে। কোনো কার্য বা তার যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে অ্যাকচুয়ালকে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রেই মেজারমেন্টের দরকার হয়, অর্থাৎ পরিমাপ করতে হবে। সেই জন্যই আমরা বলতে পারি যে কন্ট্রোলিং বা কন্ট্রোল ইনভলভস মেজারমেন্ট, এন্ড মেজারমেন্ট প্রক্রিয়াটি কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। এরপরে আমরা কন্ট্রোলিং এর ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ট্রোলিং এর কতগুলো গুরুত্ব আছে, যেটি হচ্ছে গাইড টু অপারেশনস। অর্থাৎ প্রতিষ্ঠানের যে কার্য চলছে সেই কাজকর্মগুলিকে সঠিকভাবে গাইড করার জন্য কন্ট্রোলিং একটি অপরিহার্য অঙ্গ হিসাবে চিহ্নিত হতে পারে। সঠিকভাবে যে কাজকর্মগুলি এগোবে, সঠিকভাবে কাজকর্মগুলি করা সম্ভব হবে, সে বিষয়টি এই কন্ট্রোলিং সিস্টেম লক্ষ্য রেখে থাকে। সেজন্য গাইড টু অপারেশন এটি একটি অপরিহার্য পয়েন্ট হিসাবে আমরা বা গুরুত্ব হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে পলিসি ভেরিফিকেশন। যখন কোনো প্রতিষ্ঠানে কন্ট্রোলিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কন্ট্রোলিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের যে কাজগুলি ঘটছে, অ্যাকচুয়াল কাজগুলি প্রতিষ্ঠানের সঠিকভাবে ওই যে গোলটি আগে থেকে ঠিক হয়ে আছে বা স্ট্যান্ডার্ড আগে থেকে ঠিক করা হয়ে থাকে, সেই স্ট্যান্ডার্ডটি বা লক্ষ্যটিকে অ্যাচিভ করতে পারছি কিনা সেটিকে ভেরিফাই করা হয়ে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের যে পলিসি ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেই পলিসিটাকে আমরা ভেরিফাই করতে সক্ষম হই। সেই জন্য এটি একটি কন্ট্রোলিং এর গুরুত্ব, যেটি এই পলিসি ভেরিফিকেশনের ক্ষেত্রে কন্ট্রোলিং সিস্টেমটি একটি গুরুত্বপূর্ণ কার্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তৃতীয়ত হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টেবিলিটি। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টেবিলিটি বলতে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার তার
কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিভাগ বা বিভিন্ন কর্মচারীর ওপর সে কার্য যেমন ট্রান্সফার করে থাকে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার ট্রান্সফার করে থাকে, অর্থাৎ ডেলিগেশন অফ অথরিটি হয়ে থাকে। এখন ডেলিগেশন অফ অথরিটি হওয়ার সঙ্গে সঙ্গে তার ওপরে অ্যাকাউন্টেবিলিটি চলে আসে, যে কাজগুলি এমপ্লয়িরা ঠিকভাবে করছে কিনা, লক্ষ্য সঠিকভাবে পূরণ করতে পারবে কিনা, সেই বিষয়ে তাকে লক্ষ্য রাখতে হয়। এখন কন্ট্রোলিং সিস্টেম যদি প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠানের ম্যানেজারের এই কাজটি সেই সঙ্গে সঙ্গেও সম্পন্ন করা সম্ভব হয়, অর্থাৎ ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টি কন্ট্রোলিং সিস্টেম অনেকটা দেখে থাকে, অর্থাৎ কন্ট্রোলিং এর মাধ্যমে আমরা ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টেবিলিটিটাকে ফুলফিল করতে পারি, এটা আমরা বলতে পারি। এটি একটি কন্ট্রোলিং এর গুরুত্ব হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। নেক্সট হচ্ছে এমপ্লয়ির মোরাল বৃদ্ধি করার জন্য কন্ট্রোলিং এর প্রয়োজনীয়তা আছে। যখন কন্ট্রোলিং সিস্টেম কোনো প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, প্রতিষ্ঠানের এমপ্লয়িরা বুঝতে পারে যে কোন জায়গায় তাদের পৌঁছাতে হবে, তাদের ডাইরেকশন কি আছে, তাদের লক্ষ্য কি আছে, সেই বিষয়গুলি, অর্থাৎ তাদের সামনে তারা গোলটিকে দেখতে পায়, তাদের লক্ষ্য বা অবজেক্টিভটি দেখতে পায়, এর ফলে তাদের মোরাল বৃদ্ধি পায়। অপরদিকে কন্ট্রোলিং যদি না থাকে, কন্ট্রোল যদি তাদের না করা হয়, তাদের অ্যাক্টিভিটি যদি মেজার করা না হয়, ফিডব্যাক যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা ডিমোরালাইজড হতে পারে, অ্যাক্টিভিটি ঠিকঠাক ভাবে নাও করতে পারে, অর্গানাইজেশনের ক্ষতি হয়। এবং পঞ্চম যে বিষয়টি, সাইকোলজিক্যাল প্রেসার থাকে। কন্ট্রোলিং সিস্টেম যখন ইমপ্লিমেন্ট করা হয়, এমপ্লয়ীদের উপরে একটি সাইকোলজিক্যাল প্রেসার আসে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের এমপ্লয়িরা কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হয়। কোঅর্ডিনেশন ইন অ্যাকশন, কন্ট্রোলিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজের মধ্যে সমন্বয় সাধন, সংযোগ স্থাপন করা সম্ভব হয়, অর্থাৎ কন্ট্রোলিং এর এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপযোগিতা বা সুবিধা আমরা কোঅর্ডিনেশন, এটি আমরা বলতে পারি যে কন্ট্রোলিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগের কাজের মধ্যে কোঅর্ডিনেশন করা সম্ভব হয়। বিভিন্ন ব্যক্তি কতটা কাজ করেছে সেটিকে মেজার করা হয়, অন্য ব্যক্তি কি কাজ করছে সেটিকে মেজার করা হয়, কোনো ডিপার্টমেন্ট কি কাজ করছে বা কোনো কয়েকটি ডিপার্টমেন্ট কি কাজ করছে সেগুলি মেজার করা হয়, অর্থাৎ বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তির কাজের মধ্যে কোঅর্ডিনেশন করা সম্ভব হয় কন্ট্রোলিং এর মাধ্যমে। প্রপার ডাইরেকশন থাকে কন্ট্রোলিং সিস্টেমের, এক্ষেত্রে কোঅর্ডিনেশনটি আরো পরিষ্কার হয়, এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়। এরপরে কন্ট্রোলিং এর প্রসেস বা স্টেপস নিয়ে আমরা আলোচনা করতে পারি। কন্ট্রোলিং এর প্রসেস বা স্টেপস এর ক্ষেত্রে 5টি স্টেপস এখানে উল্লেখ করা হয়েছে। 5টি স্টেপস এর মধ্যে প্রথম যে স্টেপসটি সেটি হচ্ছে যে এস্টাবলিশমেন্ট অফ স্ট্যান্ডার্ড, অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের উপরে বা কোনো বিভাগের উপরে কন্ট্রোলিং সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, প্রাথমিক অবস্থায় ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি বা ওই বিভাগটি কাজ করার জন্য তাকে স্ট্যান্ডার্ডকে এস্টাবলিশ করতে হবে, অর্থাৎ সে কোন স্ট্যান্ডার্ডে কাজটি করবে, পরিকল্পনা বা সে কোন স্ট্যান্ডার্ডটিকে অ্যাচিভ করতে চাইছে, কোন গোল তাকে অ্যাচিভ করতে হবে, এই বিষয়গুলি তার কাছে ঠিক করতে হবে। সেই জন্য প্রথমে এস্টাবলিশমেন্ট অফ স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ডটিকে এস্টাবলিশ করতে হবে। এখন স্ট্যান্ডার্ড এস্টাবলিশের ক্ষেত্রে আমরা দুটি বিষয় লক্ষ্য করতে পারি। প্রথমত হচ্ছে কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ড এবং দ্বিতীয় ক্ষেত্রে কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড। অর্থাৎ কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটি হয় সেটি আমরা কস্টের ওপর বেস করে করতে, কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ড বলতে যেটিকে আমরা নিউমেরিক্যাল ফিগারের মাধ্যমে সহজেই এই কনভার্ট করতে পারি, এস্টাবলিশ করতে পারি, সেটিকে আমরা কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ড হিসাবে চিহ্নিত করতে পারি। অপরদিকে কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড, যেটিকে আমরা নিউমেরিক্যাল ফিগারে কনভার্ট করতে পারি কিন্তু সহজে নয়, বিভিন্ন পর্যবেক্ষণ সার্ভে এর মাধ্যমে আমরা সেটিকে হয়তো পরবর্তীকালে নিউমেরিক্যাল ফিগারের মাধ্যমে এস্টাবলিশ করতে পারি, কিন্তু কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ইজিলি আমরা সেটিকে নিউমেরিক্যাল ফিগারে কনভার্ট করতে পারি। যেমন কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ড আবার কতগুলো সেগমেন্টে হয়ে থাকে, যেমন কস্টের ওপর কস্ট স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোনো এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি কোনো প্রতিষ্ঠান ঠিক করলো যে সে প্রত্যেক মাসে 2 লাখ টাকার বেশি খরচ করবে না। এখন এটাই হচ্ছে তার কস্ট স্ট্যান্ডার্ড। এখন কস্টের উপর বেস করে সে তার পারফরমেন্সটাকে মেজার করবে, কস্ট বেশি, অ্যাকচুয়াল কস্ট বেশি হচ্ছে না কম হচ্ছে সেগুলিকে সে পরিমাপ করবে, এটিকে কস্ট স্ট্যান্ডার্ড বলা হয়। আবার রেভিনিউ স্ট্যান্ডার্ড হতে পারে, কোনো প্রতিষ্ঠান ঠিক করতে পারে যে সে প্রত্যেক মাসে 10 লাখ টাকা তার রেভিনিউ করবে, এটি তার ফিক্সড করে নিতে পারে, এটা স্ট্যান্ডার্ড হতে পারে, এর বেসিসে তার কতটা পারফরমেন্স হচ্ছে সে মেজার করতে পারে। তৃতীয়ত হচ্ছে টাইম স্ট্যান্ডার্ড, ঠিক করলো যে প্রত্যেক দিনে
বা প্রত্যেক মাসে সে একটি নির্দিষ্ট টাইম অর্গানাইজেশনে কাজ করবে। অর্গানাইজেশনের সমস্ত এমপ্লয়ি একটি নির্দিষ্ট টাইম কাজ করবে। 8 ঘন্টার পরিবর্তে সে ঠিক করলো যে প্রত্যেক দিনে তারা 8.5 ঘন্টা বা 9 ঘন্টা কাজ করবে। এটি তার স্ট্যান্ডার্ড হতে পারে। ফিক্সড করছে, এই এস্টাবলিশ করছে এই স্ট্যান্ডার্ডটিকে টাইমের ওপর বেস করে। আবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে পারে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেমন কোনো ইউনিটের ওপর বেস করে। সাপোজ কোনো এমপ্লয়ি, কোনো অর্গানাইজেশন ঠিক করলো যে প্রত্যেক এমপ্লয়িকে প্রত্যেক দিনে 100 ইউনিট প্রোডাকশন করতে হবে, বা অর্গানাইজেশন মানে কোনো একটি প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রত্যেক মাসে 10 লাখ ইউনিট প্রোডাকশন করবে। এটি তার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে পারে। অপরদিকে কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড গুডউইলের মাধ্যমে মেজার করা যেতে পারে, এমপ্লয়িজ মোরাল বা মোটিভেশনের মাধ্যমে। মোটিভেশন, এমপ্লয়িজ মোরাল, গুডউইল, এগুলিকে তাৎক্ষণিকভাবে আমরা কোনো নির্দিষ্ট অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারি না, কিন্তু পর্যবেক্ষণ বা কোনো ম্যাথমেটিক্যাল টেকনিক ইউজ করে যেমন আমরা গুডউইলকে মেজার করতে পারি। অপরদিকে এমপ্লয়ির মোরালকে সার্ভে, অবজারভেশন, বা সে কতটা খুশি হচ্ছে বা সে কতটা স্যাটিসফাইড হচ্ছে, অর্গানাইজেশনের প্রতি কতটা লয়াল, এগুলি অবজারভেশন সার্ভের মাধ্যমে আমরা মেজার করতে পারি। মোটিভেশন ঠিক এইরকম ভাবেই মেজার করা যেতে পারে। তাহলে এই সমস্ত বিষয়ে হচ্ছে স্ট্যান্ডার্ডের ফিক্সড করার কতগুলো ক্রাইটেরিয়া। প্রথমে কোনো প্রতিষ্ঠানের কন্ট্রোলিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে গেলে স্ট্যান্ডার্ডকে এস্টাবলিশ করতে হবে, অর্থাৎ কিসের ওপর বেশ করে আমরা কন্ট্রোল করব। যেমন আমি বলতে পারি যে প্রত্যেক এমপ্লয়িকে প্রত্যেক দিনে 100 ইউনিট প্রোডাকশন করতে হবে। এখন এই 100 ইউনিটটা হচ্ছে ওই এমপ্লয়ির জন্য স্ট্যান্ডার্ড। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটি করব যে মেজারমেন্ট অফ পারফরমেন্স, মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল পারফরমেন্স, অর্থাৎ আমরা যখন ঠিক করেছি যে প্রত্যেক দিনে প্রত্যেক এমপ্লয়ি 100 ইউনিট প্রোডাকশন করবে, এখন এটি স্ট্যান্ডার্ড। অপরদিকে যখন ওই দিন শেষ হলো, আমি মেজার করে দেখলাম যে ওই এমপ্লয়ি ওই দিনে 90 ইউনিট প্রোডাকশন করেছে, যে মেজার করছি, এটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল পারফরমেন্স। এখন নিউমেরিক্যাল যে সমস্ত কোয়ান্টিটিভ যে স্ট্যান্ডার্ড থাকে, সেক্ষেত্রে মেজারমেন্ট করতে আমাদের খুবই সুবিধা হয়। কিন্তু কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড যখন ফিক্সড করা হয়ে থাকে, মেজারমেন্টের ক্ষেত্রে কতগুলো টেকনিক ইউজ করা হয়, যেগুলি কোয়ালিটেটিভ সার্ভে বা সাইন্টিফিক সার্ভে হতে পারে, অবজারভেশন হতে পারে, পার্সোনাল অবজারভেশন, বা কোনো চেক লিস্টকে ফুলফিল করার হতে পারে, যার মাধ্যমে আমরা কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ডকে, কোয়ালিটেটিভ কতটা আছে, অ্যাকচুয়াল পারফরমেন্স কি আছে, সেটিকে মেজার করতে পারি। অর্থাৎ যখন স্ট্যান্ডার্ড ফিক্সড করা হচ্ছে, তার পরের স্টেপে আমরা পারফরমেন্সকে মেজার করব, অ্যাকচুয়াল পারফরমেন্স কি করেছে এমপ্লয়ি সেটিকে মেজার করছি। তৃতীয় ক্ষেত্রে আমরা কম্পেয়ার করছি, অর্থাৎ 100 ইউনিট আমার স্ট্যান্ডার্ড ছিল, এমপ্লয়ি 80 ইউনিট বা 90 ইউনিট প্রোডাকশন করেছে অ্যাকচুয়াল, এবং এই দুটির মধ্যে আমরা 3 নম্বর স্টেপে এই দুটিকে কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করে তিনটে রেজাল্ট আমরা পেতে পারি। একটি হচ্ছে যে স্ট্যান্ডার্ড গ্রেটার দেন অ্যাকচুয়াল হতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইকুয়াল টু অ্যাকচুয়াল হতে পারে, এবং তৃতীয় ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লেস দেন অ্যাকচুয়াল হতে পারে। প্রথম ক্ষেত্রে যেটি স্ট্যান্ডার্ড গ্রেটার দেন অ্যাকচুয়াল, সেক্ষেত্রে ডেভিয়েশনটা থাকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল পারফরমেন্সের থেকে বেশি। অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল 100 ইউনিট প্রোডাকশন করা, কিন্তু আমি 90 ইউনিট প্রোডাকশন করেছি, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা আমার বেশি। অপরদিকে স্ট্যান্ডার্ড ইকুয়াল টু অ্যাকচুয়াল হলে অর্গানাইজেশনের পক্ষে বেটার। আবার স্ট্যান্ডার্ড গ্রেটার দেন যদি, স্ট্যান্ডার্ড লেস দেন যদি অ্যাকচুয়াল হয়ে থাকে, অর্থাৎ 100 ইউনিট আমার প্রোডাকশন করার কথা ছিল কিন্তু 110 ইউনিট প্রোডাকশন করেছে এমপ্লয়ি, সেটি অর্গানাইজেশনের পক্ষে ভালো। এখন এই তিনটি ক্রাইটেরিয়া যদি উপস্থিত হয়, তিনটি পরিস্থিতি যদি উপস্থিত হয়, এর মধ্যে প্রথম পরিস্থিতি যদি উপস্থিত হয়, সেক্ষেত্রে অর্থাৎ স্ট্যান্ডার্ড গ্রেটার দেন যদি অ্যাকচুয়াল হয়, যদি নেগলিজেবল ডিফারেন্স থাকে ঠিক আছে, কিন্তু যদি লিমিটের বাইরে যদি তার এটা হয়ে থাকে, অর্থাৎ ডিফারেন্সটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কারেক্টিভ অ্যাকশন কিছু নিতে হয়। অর্থাৎ প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফিক্সড করছি, দ্বিতীয় স্টেপে অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করছি, এবং তৃতীয় স্টেপে কম্পেয়ার করছি অ্যাকচুয়াল পারফরমেন্সকে স্ট্যান্ডার্ড পারফরমেন্সের সঙ্গে, এবং চতুর্থ স্টেপে যে ডেভিয়েশনটা আসছে, অর্থাৎ প্রথম যে সিচুয়েশন আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড গ্রেটার দেন অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড গ্রেটার দেন অ্যাকচুয়াল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে ডেভিয়েশনটা ঘটছে, কজেস গুলো কি কি হতে পারে, সেই কজেস গুলোকে অ্যানালিসিস করতে হবে। কজেস ফর ডেভিয়েশন বিটুইন অ্যাকচুয়াল পারফরমেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড পারফরমেন্স, এটিকে আমরা 4 নম্বর স্টেপে এটিকে অ্যানালিসিস করব। কজেসগুলি দুটি কারণে হতে পারে, একটি হচ্ছে যে কন্ট্রোলেবল কিছু কজেস থাকতে পারে এবং আনকন্ট্রোলেবল কিছু কজেস থাকতে পারে।
কন্ট্রোলেবল কজেস গুলিকে প্রতিষ্ঠান নিজে কন্ট্রোল করতে পারে, পরবর্তী ক্ষেত্রে সেগুলিকে রিকভার করে আবার পরবর্তী স্টেপে ওই ভুল যাতে না হয় সেদিকে এগোতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আনকন্ট্রোলেবল যে কজেস গুলো থাকে, যেমন ন্যাচারাল কোনো ডিজাস্টার হচ্ছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম অ্যারাইজ করেছে যেটি আনকন্ট্রোলেবল প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটির জন্য কোনো স্ট্যান্ডার্ড ফুলফিল না হলে সেটিকে অর্গানাইজেশনের ক্ষেত্রে কিছু করা থাকে না ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কিন্তু কন্ট্রোলেবল কারণের জন্য যদি এই ডিফারেন্সটা হয়ে থাকে, অ্যাকচুয়াল যদি পারফরমেন্স স্ট্যান্ডার্ড পারফরমেন্সের থেকে অনেকটা কম হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠান কতগুলো কারেক্টিভ অ্যাকশন নিয়ে থাকে, অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন নিতে পারে বা কারেক্টিভ অ্যাকশন নিয়ে থাকে। এখন দেখা গেল যে কোনো প্রতিষ্ঠানের যে এমপ্লয়ির 100 ইউনিট প্রোডাকশন করার কথা ছিল, সে 80 ইউনিট প্রোডাকশন করেছে, এখন 20 ইউনিট প্রোডাকশন করতে পারেনি। কারণ অ্যানালিসিস করে দেখা গেল যে যে কোয়ালিটির মেটেরিয়াল তারা ইউজ করছে, সেই কোয়ালিটির মেটেরিয়ালটি এই ওয়েস্টেজ হচ্ছে অনেক বেশি, ঠিকঠাক কাজ করছে না, বা যে বা এরকম হতে পারে যে এমপ্লয়ির যে কম্বিনেশন ইউজ করার কথা ছিল সেই কম্বিনেশনের থেকে ঠিকঠাক হচ্ছে না, সেই কম্বিনেশনটা সে অ্যাডজাস্ট করতে পারছে না, সেই জন্য প্রবলেম অ্যারাইজ করছে, বা সঠিক প্রোডাকশনটা সে করতে, সঠিক ইউনিটের প্রোডাকশন হয়নি। সেক্ষেত্রে এমপ্লয়ির ট্রেনিং এর দরকার আছে। প্রথম যে পরিস্থিতি আমরা বললাম যে এমপ্লয়ির যে মেটেরিয়ালটা ইউজ করছে সেই মেটেরিয়ালের মধ্যে প্রবলেম ছিল, সেই জন্য ওয়েস্টেজ বেড়ে গেছে। সেক্ষেত্রেও যে সাপ্লায়ার, মেটেরিয়ালের যে সাপ্লায়ার, তাকে রিকভার করার দরকার আছে বা তাকে চেঞ্জ করার দরকার আছে। এই ধরনের যে পরিস্থিতিগুলো হয়, এগুলিকে অ্যানালিসিস করে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট স্টেপ নেবে, কারেক্টিভ অ্যাকশন নেবে, যাতে ফিউচারে পরবর্তীকালে যখন আবার আমরা কন্ট্রোলিং সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করছি পরবর্তী প্ল্যানের ওপর বেস করে, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলি যাতে না অ্যারাইজ করে। অর্থাৎ আবার এটা হতে পারে যে স্ট্যান্ডার্ডটা খুব বেশি, সমস্ত এমপ্লয়িরাই ওটা ফেল করছে, স্ট্যান্ডার্ড বেশি, সমস্ত কোনো দিকে প্রবলেম নেই, তখন আমাদের স্ট্যান্ডার্ডটিকে রিভিশন করার দরকার হতে পারে। এই ধরনের যে সমস্ত, বা টেকনোলজির কোনো চেঞ্জের দরকার হতে পারে, এই ধরনের যে কারেক্টিভ অ্যাকশনগুলি ম্যানেজমেন্ট নেবে এই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড পারফরমেন্সকে অ্যাচিভ করার জন্য অর্গানাইজেশনের এমপ্লয়ির মাধ্যমে, সেগুলি এই ফিফথ স্টেপে আমরা নিয়ে থাকি। অর্থাৎ আমরা যেটা বললাম যে প্রথমে স্ট্যান্ডার্ড ফিক্সড করবে, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাকচুয়াল পারফরমেন্সকে মেজার করবে, তৃতীয় ক্ষেত্রে অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড পারফরমেন্সকে কম্পেয়ার করবে, চতুর্থ স্টেপে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড পারফরমেন্সের জন্য অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড পারফরমেন্সের মধ্যে যদি কোনো ডেভিয়েশন এসে থাকে, স্ট্যান্ডার্ড পারফরমেন্স অ্যাকচুয়াল পারফরমেন্সের থেকে যদি বেশি হয়ে থাকে, তাহলে সেই ডেভিয়েশনটা কেন আসছে, ডিফারেন্সটা কেন আসছে, সেগুলিকে অ্যানালিসিস করবে। কন্ট্রোলেবল যদি কজেস জন্য ডেভিয়েশনটা এসে থাকে, তাহলে টেকিং কারেক্টিভ অ্যাকশনের মাধ্যমে ম্যানেজমেন্ট সেই কন্ট্রোলেবল কজগুলিকে রিকভার করবে, পরবর্তীকালে যাতে ওই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ না করে। নেক্সট যে টপিকটি আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে সেটি হচ্ছে টেকনিক্স অফ কন্ট্রোল। এক্ষেত্রে দুটি মেথড এখানে বলা আছে, একটি ফিডব্যাক মেথড এবং অপরটি হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। ফিডব্যাক মেথডের মধ্যে আমরা যেটি আলোচনা করলাম সেটি এখানে উল্লেখ করা আছে যে ফিডব্যাক কন্ট্রোল রিফার্স দ্য কন্ট্রোলিং অ্যাক্টিভিটিস আফটার দ্য অ্যাকশন হ্যাজ টেকেন প্লেস, অর্থাৎ কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে অ্যাকশনটা নেওয়া হবে। অর্থাৎ কার্য স্ট্যান্ডার্ড ফিক্সড হয়েছে, অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করা হচ্ছে, কম্পারিজন করা হচ্ছে এবং কারেক্টিভ অ্যাকশন টেকিং হচ্ছে। এক্ষেত্রে এই যে প্রবলেমগুলি, এই যে অ্যাকশনটিকে আমরা কারেকশন করছি, এই কন্ট্রোলিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করছি আফটার কমপ্লিশন অফ অ্যাক্টিভিটিস, এবং ফিউচারে যাতে ওই ধরনের প্রবলেম অ্যারাইজ না করে সেটিকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। এর স্টেপস হচ্ছে প্রথমত ওয়ার্কটা কমপ্লিট হবে, পারফরমেন্স মেজারমেন্ট হবে, ইভ্যালুয়েট হবে এবং ডেভিয়েশনটাকে আইডেন্টিফাই করা হবে, কারেক্টিভ অ্যাকশন নেওয়া হবে। এক্সাম্পল হিসেবে কোনো কোম্পানির যে রিভিউ, মান্থলি সেলস রিপোর্ট রিভিউ করা হচ্ছে এবং সেটিকে অ্যাডজাস্ট করার জন্য পরবর্তী মাসে স্টেপ নেওয়া হবে কোনো যদি ডেভিয়েশন থেকে থাকে। অ্যাডভান্টেজ হচ্ছে যে ক্লিয়ার ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স, ইউজুয়াল লার্নিং ফ্রম মিস্টেক্স অ্যান্ড ইমপ্রুভিং ফিউচার পারফরমেন্স। অর্থাৎ ক্লিয়ার ইনফরমেশন থাকছে অ্যাকচুয়াল পারফরমেন্স সম্পর্কে, অর্গানাইজেশনের কাছে ক্লিয়ার ইনফরমেশন থাকছে, ম্যানেজমেন্টের কাছে, এবং যদি কোনো প্রবলেম বা মিস্টেক হয়ে থাকে সেটিকে আমরা ফিউচারে সে কারেক্টিভ অ্যাকশন নিয়ে সেগুলিকে ইরাডিকেট করতে পারি, সেগুলিকে মিনিমাইজ করতে পারি, যাতে ফিউচারে এই ধরনের অ্যাক্টিভিটি না আসে বা এই ধরনের এরর না ঘটে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটি
কোনো একটি প্রবলেম ঘটে গেছে, তারপরে আমি সেটিকে রিকভার করার চেষ্টা করছি, কিন্তু প্রবলেম ঘটার আগে আমি প্রিভেন্টিভ কিছু অ্যাকশন নিচ্ছি না, যার মাধ্যমে আমরা ডেভিয়েশনটাকে মিনিমাইজ করতে পারি বা ডেভিয়েশনটাকে রিডিউস করতে পারি, অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে যে ডেভিয়েশন হচ্ছে সেটিকে রিডিউস করতে পারি, সেই ধরনের কোনো মেজারমেন্ট এখানে নেওয়া হচ্ছে না। এই জন্য এটিকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম হিসাবে চিহ্নিত করতে পারি। এবং ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের এটি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা প্রবলেম ঘটে যাওয়ার পরে সেটিকে রিকভার করার চেষ্টা করছি, প্রবলেম ঘটে যাওয়ার আগে সেটিকে রিকভার করার চেষ্টা করছি না। এখন প্রবলেম ঘটে যাওয়ার আগে রিকভার করার চেষ্টা করার জন্য যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার আগে সেই ঘটনা থেকে যে সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে, সেই প্রবলেমগুলোকে প্রিভেন্ট করার জন্য যে টেকনিক, কিছু টেকনিক থাকলে সেগুলিকে ইউজ করা হয়, যার মাধ্যমে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল পারফরমেন্সের মধ্যে ডেভিয়েশন কমে বা ডেভিয়েশন না থাকে, বা অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড পারফরমেন্স যে ডেভিয়েশনটা সেটা টেন্ডস টু জিরো যাতে হয়। এর স্টেপস হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোটেনশিয়াল রিস্ক আর আইডেন্টিফাইড ইন অ্যাডভান্স, input, resource, manpower, material, method are mentioned before actual work begins. If any issues is detected, corrective action is taken immediately to avoid the future problems. অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কোনো কার্য শুরু হওয়ার আগেই কি কি রিস্ক আসতে পারে, কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কোনো মেটেরিয়ালের ফল্ট আছে কিনা, বা কোনো ম্যান পাওয়ারের কোনো ট্রেনিং এর প্রয়োজনীয়তা আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলিকে আইডেন্টিফাই করা হয় অ্যাকশন শুরু হওয়ার আগেই, কার্য শুরু হওয়ার আগে সেগুলোকে আইডেন্টিফাই করে তার যদি কিছু থাকে সেগুলিকে কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়ে থাকে, স্টেপস। এক্সাম্পল হিসাবে কোয়ালিটি চেকিং, র মেটেরিয়ালের কোয়ালিটি চেক করা হচ্ছে, র মেটেরিয়ালকে আমরা প্রোডাকশন সেন্টারে পাঠানোর আগে বা প্ল্যান্টে আমরা র মেটেরিয়াল ব্যবহার করার আগেই তার আমরা কোয়ালিটিকে চেক করছি, যাতে ওই র মেটেরিয়ালটা ঠিকঠাক প্রোডাকশন দিতে পারে। এটি ফিড ফরওয়ার্ড কন্ট্রোলের একটি এক্সাম্পল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অ্যাডভান্টেজেস হচ্ছে আমরা এখানে বলতে পারি যে helps to prevent the error and wastage, আর more proactive and cost saving। অর্থাৎ এরর, যদি এরর কিছু অ্যারাইজ করছে কি বা ওয়েস্টেজ কিছু হচ্ছে কি, সেগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারি। ওয়েস্টেজ যদি হয়, ওয়েস্টেজ যাতে না হয় সেগুলিকে, বা এরর যাতে না হয় সেগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারি আগে থেকে। আর এটি মোর প্রোঅ্যাক্টিভ এবং কস্ট সেভিং হয়ে থাকে, কস্ট সেভিংস এটি হচ্ছে এর অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা বলতে পারি যে রিকোয়ার্স অ্যাকিউরেট প্রেডিকশন of future condition, and may not always be 100% reliable, as unforeseen problems can still occur। অর্থাৎ এটি প্রেডিকশনটা ঠিকঠাক থাকার প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ যখন আমরা ফিড ফরওয়ার্ড কন্ট্রোলিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করছি, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ফিউচারে কি কি ঘটতে পারে, বা কোনো একটি ঘটনা, কোনো একটি প্রবলেম, যে প্রবলেমটি অর্গানাইজেশনে আসার চান্স আছে বা আসতে পারে, সেটিকে আমাদের আগে থেকে প্রেডিক্ট করতে হবে। বা যে মেটেরিয়ালটিকে আমরা ইউজ করতে চাইছি সেই মেটেরিয়ালের কোনো প্রবলেম হতেও পারে, বা পরবর্তী যে সাপ্লাই সেই সাপ্লাইয়ের ক্ষেত্রে হতে পারে। এ ধরনের যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখন ধারণা যদি স্বচ্ছ না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো এই ধরনের টেকনিক ইউজফুল হবে না। আর 100% রিলায়েবল কোনো মেথড, যেগুলি যে সংস্থাগুলিকে আমরা এখনো রিয়েলাইজ করতে পারছি না, সেগুলি 100% সলভ করতে পারবো, 100% কোনো একটি কল্পনার উপর, কোনো একটি ফিউচার রিস্টিক কোনো ইভেন্ট যেটি ঘটতে পারে সেটি আমরা কল্পনা করে সেটিকে বলতে 100% যে অ্যাকিউরেটলি সেটিকে রিকভার করতে পারবো, সেটিও সম্ভব হয় না। এটি হচ্ছে এই মেথডের একটি ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ ফিড ফরওয়ার্ড কন্ট্রোলের ক্ষেত্রে যেটি, যে সমস্যা তৈরি হওয়ার আগে থেকে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হয় কন্ট্রোলিং টেকনিকের ক্ষেত্রে, আর ফিডব্যাক কন্ট্রোলিং সিস্টেমের ক্ষেত্রে যেটি, যে কাজ হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের মধ্যে মেজার করা হচ্ছে, পারফরমেন্সকে মেজার অ্যাকচুয়ালের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, এবং যদি কোনো ডেভিয়েশন থাকে সেগুলিকে রিকভার করার চেষ্টা করা হচ্ছে। এটি হচ্ছে এই দুটির মধ্যে মেন ডিফারেন্স। একটা আগে থেকে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হয় ফিড ফরওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু ফিডব্যাকের ক্ষেত্রে আগে থেকে কোনো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হয় না। এবং মেন হচ্ছে কন্ট্রোলিং যে সিস্টেম, সেটি
কন্ট্রোলিং আমরা বলতে পারি যে কন্ট্রোলিং এনশিওর দ্যাট অ্যাক্টিভিটি প্রডিউসেস এক্সাক্ট রেজাল্ট। এই যে প্রক্রিয়া, যে টেকনিকের মাধ্যমে আমরা এটি করতে পারি তাকেই আমরা কন্ট্রোলিং বলি। অর্থাৎ কার্য সমষ্টি তার পূর্ব নির্ধারিত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিকে পূরণ করবে, এই বিষয়টি সম্পর্কে যে প্রক্রিয়া বা যে কৌশল নিশ্চয়তা প্রদান করে ম্যানেজমেন্টের যে কাজ, এই বিষয়টি সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে ম্যানেজমেন্টের যে ফাংশন বা স্ট্র্যাটেজি, এই বিষয়টি সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে থাকে, তাকেই আমরা কন্ট্রোল বা কন্ট্রোলিং হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, সেই সিস্টেমটিকে আমরা কন্ট্রোলিং হিসাবে চিহ্নিত করতে পারি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।